হাই আমার ছাত্রছাত্রী স্নেহের বিদ্যার্থী ও স্নেহের এসএমপিয়ানরা, সিরিজ চলছে আমাদের এবিটিএ ডাব্লিউবিটিএ সলিউশনস করা ফিজিক্সের। তো আজকে আমরা পেজ 1 যেটা এসসি পেজ 1-এর আমরা গ্রুপ সি শুরু করছি। গ্রুপ সির একের কোশ্চেন দেখো, যেগুলো বড় কোশ্চেন হবে সেগুলো বইয়ে যেগুলো আছে সেগুলো আমরা এখানে ডেসক্রিপশন করবো না। যেগুলো অঙ্ক, যেগুলো কনসেপচুয়াল কোশ্চেন, যেগুলো তোমাকে নিজে থেকে করতে গেলে একটুখানি নিজের বুদ্ধিমত্তার পরিচয় লাগবে, সেগুলো প্রথম নিজে করবে, না করতে পারলে আমার ভিডিও দেখবে। আর যেগুলো বড় কোশ্চেন, যেগুলো বইয়ে আনসার করা আছে, তোমরা যেটি জায়গায় পড়ো না কেন, যে সমস্ত জায়গায় পড়েছো তারা সকলেই তোমাদেরকে এই সমস্ত কোশ্চেনগুলো থিওরি আকারে পড়িয়ে দিয়েছেন, সেগুলো পাবে। অথবা তোমরা আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স কি দুনিয়া হিন্দি ভার্সনের, সেখানে গিয়ে আমাদের ভিডিও দেখতে পারবে। শোনা, সেখানে করা আছে অনেকগুলো ভিডিও। দেখো এবারে ফার্স্ট কি বলছে, যে গ্রুপ সি এর আমি প্রথম 6 কোশ্চেনটা বলছি, যে স্থির তড়িৎ ক্ষেত্রে গাউসের উপপাদ্য বিবৃত করো। এই উপপাদ্যের সাহায্যে ঋজু তারের সুষমভাবে আহিত নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য রাশিমালা নির্ণয় করো। তো এটা আমি তোমাদের করে দিয়েছিলাম। তোমরা জানো গাউস ল কি বলেছিল, গাউস ল ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E.ds সমান হচ্ছে কিউ আপন এপসাইলন 0, এটা গাউস ল বলা হয়। আর অসীম তারের জন্য ঋজু দৈর্ঘ্য দেখো বলেছে, দীর্ঘ ঋজু সরু আহিত তারের জন্য নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য রাশিমালা। তো এর জন্য এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য রাশিমালা বার করতে বলেছে। তো তোমরা আরামসে এই রাশিমালা করে দিয়েছিলাম। তো এটা বইতে বাড়িতে করে দেওয়া আছে, তোমরা আরামসে করতে পারবে। হ্যাঁ না, ডাউট নেওয়ার কোনো এখানে দরকার নেই, করিয়ে দিয়েছিলাম, দেখবে এটা এখানে পেয়ে যাবে তোমরা। এরপরটা কি বলছি দেখো, পরের কোশ্চেনটা যেগুলো বই আছে সেগুলো আমি ডিটেলসে আলোচনা করছি না এখানে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও। তোমরা জানো নিশ্চয়ই তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলা হয়। তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি বলা হয় যে কোনো একটি আধানের মান তাদের মধ্যে দূরত্বের গুণফলকে দ্বিমেরু ভ্রামক বলা হয়। বই আছে, তাও আমি একবার জাস্ট শুধু বলে দিচ্ছি যে দুটো আধান, একটা Q1 একটা Q2, দুটো আধান, আধানের মান দুটো সমান হবে, কিন্তু আধানের মান সমান হবে কিন্তু দূরত্ব ধরো 12 ধরলে, তা দ্বিমেরু ভ্রামক কাকে বলা হয়। আধানের মান এবং দূরত্বের গুণফলকে দ্বিমেরু ভ্রামক বলা হয়। এটা ভেক্টর রাশি, ডাইরেকশন হচ্ছে একটা প্লাস একটা মাইনাস হবে, মাইনাস থেকে প্লাসের দিকে। তো এখানে বলছে কি, এইটা আমি করাবো। একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে থিটা সমান 180 ডিগ্রি কোণে ঘোরানো হলে কৃতকার্যের মান নির্ণয় করো। তারপর MCQ 1 নাম্বার এবং 2 নাম্বারের সব কোশ্চেনের সলিউশন করে দেবো, কিন্তু বড় কোশ্চেন যেগুলো দরকার শুধু সেগুলো করাবো, যেগুলো বই আছে সেগুলো আমি করাবো না। দেখো বেরো। তো কি বলছে, একটা দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে 180 ডিগ্রি করে ঘোরালে কত কার্য করতে হবে। তো সিম্পল লজিক তোমরা জানো, এখানে তোমাকে আমি বলেছিলাম যে দেখো W সমান হচ্ছে P ইন্টু E ইন্টু cos θ1 মাইনাস cos θ2, এটা ফর্মুলা আছে তোমাদের পড়ানো হয়েছিল। সেই টর্কের ফর্মুলা টাও সমান হচ্ছে PE sin θ, ওখান থেকে ইন্টিগ্রেশন করে এসেছিল, মনে পড়ছে, DW সমান টাও ইন্টু d θ, ওখান থেকে আসবে। তো এটা ফর্মুলা আমাদের, তাহলে P ইন্টু E cos θ1 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি ঘোরাতে বলেছে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি cos 0-এর মান কত শোনা, cos 0-এর মান হচ্ছে 1, cos 180-এর মান কত হচ্ছে -1, কারণ অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। কালকা পড়ছে দেখো 2 × 90 + 0, তার মানে cos 0 হবে, অল সাইনের ঘরে পড়ে যাচ্ছে জন্য মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে +1। তো কত হলো কার্য, বলো কার্য হবে 2 × P হবে। অর্থাৎ কত কার্য হবে 2 × P। কয় দাগে করলাম এটা, আমি করালাম এটা 6-এর দাগের অথবা করালাম, 6-এর দাগের অথবা, 6-এর দাগের অথবা হয়েছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপরে দেখো কি বলছে, সমান্তরাল পাতধারকের ধারকত্ব রাশিমালা প্রতিষ্ঠা করো। তোমরা জানো আরামসে, আমি করাচ্ছি না এখানে। সমান্তরাল পাতধারকের ধারকত্ব রাশিমালা কি, সমান্তরাল পাতধারকের ধারকত্ব রাশিমালা C = K × ε0 × α/d। আরামসে প্রমাণ করতে পারবে। সেই সমান্তরাল প্লেট আঁকতে হবে, আঁকার পরে ওপরে একটা থাকবে, নিচে গ্রাউন্ড করা হবে, তারপর দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স করে করতে হবে। থিওরি সমস্ত করেছিলাম, তোমরা নিজেরাও করেছো সমস্ত স্যারের কাছে, তো এখানে আমি আর কথা বলছি না। এরপরে কি বলছি দেখো, অঙ্ক দিয়েছি, সমান্তরাল পাতধারকের ধারকত্ব রাশিমালাটা অঙ্ক দেওয়া আছে এখানে, আরামসে অঙ্ক তোমরা করতে পারবে। অঙ্ক কি বলেছে দেখো, কোথায় গেল অঙ্ক, হ্যাঁ বলছি এখানে যে একটি 900 মাইক্রোফ্যারাড, মানে এখানে সি দেওয়া আছে, কয় দাগেরটা করাচ্ছে এটা, 7-এর দাগের চলছে এটা। তো সি সমান বলেছে 900 মাইক্রোফ্যারাড, 900 পিকোফ্যারাড দিয়েছে, তার মানে 900 × 10⁻12 ফ্যারাড হলো না। সি পেয়ে গেলাম এখান থেকে। আর কি আছে, যে ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে ভি সমান হচ্ছে 100 ভোল্ট। কত ভোল্ট দিয়েছে বাবু, 100 ভোল্ট। এবার চেয়েছে এখান থেকে কি পরিমাণে শক্তি, শক্তির ফর্মুলা কি, শক্তির ফর্মুলা ½ × বলো শোনা CV², তাহলে ½ × C হচ্ছে
900 ইন্টু 10⁻⁻12 আর ভি এর মানটা 100 তার হোল স্কোয়ার। তার কথা হচ্ছে 1/2 ইন্টু 900 ইন্টু 10⁻12 ইন্টু 1000000, দুটো শূন্য দুটো চারটে শূন্য ছটা শূন্য, 6 হয়ে যাবে এটা। তারপরে 9/2 মানে 4.5, তাহলে 4.5 ইন্টু 10⁻⁻6, এটা হবে এত জুলি বা জুল। এবার জুল হয়, জুলি হয় না, জুল হয়েছে। এরপরে দেখো কি বলছে, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে চলে এসো, দুটি কণার মধ্যে কিউ আধান সমানভাবে কিউ আধান ভাগ করে দিলে কণা দুটির আধান কত হলে এদের মধ্যকার কার্যকরী বল সর্বাধিক হবে? কুলম্ব সূত্রে ব্যাটার একটু দেখো। ভালো কোশ্চেন দিয়েছে এটা বুঝলাম বাবু, হ্যাঁ এটা বুঝলাম। পরের কোশ্চেন দাও, পরের কোশ্চেন কী বলছে, দুটি কী বলেছে বোঝা গেল, হ্যাঁ 7 দাগের অথবা, 7 দাগের কী বললাম, অথবা দুটি কণার মধ্যে কিউ কণাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটা ধরো কিউ আরটা হচ্ছে কিউ মাইনাস কিউ, হ্যাঁ কি না, একে দুটো পার্টে ভাগ করেছে, একে দুটো পার্টে, ধরো 100 কুলম্ব ছিল, এখানে 30, এখানে 100 মাইনাস 30 মানে 70 কুলম্ব। তো ভাগ করে দেওয়া হলে বলেছে যে এদের মধ্যে কার্যকরী বল সর্বাধিক বল কত হবে? কণার দুটির মধ্যে কিউ আধানকে ভাগ করে দেওয়া হলে কণা দুটির আধান কত হলে এদের মধ্যে কার্যকরী বল কত হবে সর্বাধিক, মানে এদেরকে কীভাবে ভাগ করবো, এদের মধ্যকার বিকর্ষণ বা আকর্ষণ বলের মানটা ম্যাক্সিমাম হবে, এটা কোশ্চেন করা হয়েছে। তাহলে এফ সমান ফর্মুলা কি, 1/4πε0, Q1 মানে কিউ, Q2 মানে কিউ মাইনাস কিউ বাই দূরত্ব আর, আর স্কোয়ার হচ্ছে, অর্থাৎ এফ সমান কত হচ্ছে দেখো 1/4πε0 কিউ কিউ ইন্টু মাইনাস কিউ স্কোয়ার আপন আর স্কোয়ার, আরামসে বুঝতে পেরেছো। এবার দেখো মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক তোমরা করেছো, ম্যাক্সিমাম মিনিমাম শর্ত কি, সেটা ডেরিভেটিভ করে তার শূন্য করতে হয়, df আপন dq ইকুয়ালস টু, এটা কনস্ট্যান্ট সামনে নিয়ে চলে এসো 1/4πε0 আর, শুধুমাত্র ডেরিভেটিভ কার হবে, এর হবে, এর ডেরিভেটিভ করলে কত হবে, কিউ এর ডেরিভেটিভ করলে 1 হবে, শুধু বড় কিউ পড়ে থাকবে, আর এর ডেরিভেটিভ কথা বলো 2q থাকবে এখান থেকে। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম শর্ত হচ্ছে কি, ফার্স্ট অর্ডারে শূন্য করতে হবে, শূন্য করে দিলাম, তাহলে 1/4πε0 ইন্টু আর কত হলো বলো, কিউ মাইনাস 2 ইন্টু স্মল কিউ, হ্যাঁ না। তো দেখো এবারে কী হচ্ছে এখান থেকে, এটা এখানে গুণ করে দাও, তাহলে গুণ করলে কী হবে, 0 হবে, তাহলে কিউ মাইনাস কত হচ্ছে 2 ইন্টু স্মল কিউ, একে পারানি চলে এসো, তাহলে 2 ইন্টু স্মল কিউ সমান কিউ, অতএব কী দাঁড়ালো, কিউ সমান হচ্ছে কিউ/2। তার মানে যদি সমান সমান ভাগে ভাগ করে দিই তাহলে এদের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা ম্যাক্সিমাম হবে। হয়ে গেল, খতম। তাহলে 7 ভাগ করে দিলাম, এরপরে চলে এসো। এর পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন 7 অথবা পরে 8টা বলছে কিউ আধান এম ভরের বিশিষ্ট কণাকে ভি বেগে সুষম চুম্বক ক্ষেত্রে বি চুম্বক ক্ষেত্র বিতে বলরেখার সঙ্গে লম্বভাবে প্রবেশ করানো হলো, কণাটির উপর উদ্ভূত বলের অভিমুখ কী হবে, আর কি বলা হয়েছে যে গতিপথ কীরূপ হবে, সাইক্লোট্রন কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছে, মানে বড় থিওরি দিয়েছে। চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো আধানকে ভি বেগ ছোটালে তার উপরে প্রযুক্ত বল আমরা জানি, বলের ফর্মুলা এফ সমান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি, ভি ক্রস বি, এটা হচ্ছে ফর্মুলা, হ্যাঁ না। আর যদি কোনো চুম্বক ক্ষেত্র ধরো আমাদের বললাম এটা চুম্বক ক্ষেত্র মানে হচ্ছে কি দেখো এইভাবে যাচ্ছে বোর্ড ভেদ করে, হ্যাঁ না। যদি কোনো চার্জ পার্টিকেলকে আমি এরকমভাবে ছোটাই তাহলে সেক্ষেত্রে সেটা কী হবে, গোল বৃত্তাকার পথে ঘুরবে। কী পথে ঘুরবে বলো, বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে ওখানে বৃত্তাকার পথে ঘুরবে। এখান থেকে কোশ্চেন করেছে যে সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা বলেছে, তো সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা বৃত্তাকার পথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল সাপ্লাই করবে কে বলো, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা, মানে এই যে কিউ ভি ক্রস মানে ভিভি সাইন থিটা, কিউ ভিভি সাইন থিটা, এখানে সাইন 90 হবে, অর্থাৎ এম ইন্টু ভি স্কোয়ার আপন আর সমান হচ্ছে কিউ ইন্টু ভি, এটা ভি একটা ভিকে মেরে দিলে ওখানে ভি সমান হচ্ছে কত হলো, কিউ ইন্টু বি ইন্টু আর আপন এম, হয়েছে না। তাহলে পুরো বৃত্ত একটা পথে ঘুরে আসা মানে কতটা পথ যাবে বলো, এস সমান হচ্ছে 2π ইন্টু আর, এস সমান হলো 2π ইন্টু আর হবে এখান থেকে, তার মানে এস ইকুয়ালস টু আমরা জানি ভিটি, তার মানে টি সমান কত হচ্ছে এস বাই ভি, এস এর মান বসিয়ে দাও 2π আর আপন ভি, ভি এর মান এখানে তৈরি করা দেখো কিউ বি আর বাই এম, এখানে বসিয়ে দিলাম 2π আর বাই ভি এর মান হচ্ছে কিউ বি কত হচ্ছে দেখো আর, উপরে চলে গেল এম, তাহলে আর কে মিলে দিল এখান থেকে, তাহলে টি সমান কত হলো এখানে দেখো বলো, টি সমান হচ্ছে 2π এম আপন কত হচ্ছে বলো কিউ বি, তাহলে কম্পাঙ্কের ফর্মুলা কি, কম্পাঙ্ক এন সমান হচ্ছে 1/t সমান কিউ বি বাই কত হলো 2π ইন্টু এম, খতম। এটা সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা। তাহলে বৃত্তাকার হবে গতিপথটা, কেমন হবে বাবু, বৃত্তাকার হবে, আর হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা, এটা আরামসে তোমার পেরে যাবে, কোনো টেনশন করার দরকার নেই। ওকে,
আর বলের দিকটা দেখো এখানে যেটা বার করতে বলেছিল যে সাইক্লোট্রন কম্পাঙ্ক রাশিমালা কী কোশ্চেন দিয়েছিল দেখানো কোশ্চেন দিয়েছিল যে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে প্রবেশ করলে উদ্ভূত বলের অভিমুখ কী হবে। দেখো সাপোজ মনে করো এটা চুম্বক ক্ষেত্র, তোমাদের আমি একটা ডেমনস্ট্রেশন দেখাই। হ্যাঁ, কোথায় গেল আমাদের ইনস্ট্রুমেন্টটা, এখানে আছে। ধরো এটা ধরো চুম্বক ক্ষেত্র, এটা চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে তোমার কি বললাম বলো, মানে আধানটা গতিশীল। চুম্বক ক্ষেত্র তাহলে ভি ক্রস বি, দেখো ভি ক্রস বি আছে। তাহলে যদি এটা চুম্বক ক্ষেত্র, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, এটা চুম্বক ক্ষেত্রে গেছে এদিক বরাবর, আমার বোর্ডের ভিতরে চুম্বক ক্ষেত্রে গেছে, আধানটা এরমভাবে ছুটিয়েছি, তাহলে ভি ক্রস বি, তাহলে এটা ভি, এটা বি, বি কোনটা বলো, এইটা হচ্ছে ভি, কোনটা বলো, এই যে এইটা, মানে এদিক বরাবর বোর্ডের ভিতর দিক বরাবর, বুঝতে তো, এটা হচ্ছে ভি, আর এটা কি বলো বি, ভি ক্রস বি মানে ভি ক্রস বি এদিক বরাবর। তার মানে কি হবে দেখো, এইদিকে কেন্দ্র হবে, তার মানে এইভাবে বৃত্তাকার হবে, এইভাবে। তার মানে কোন দিক হবে বলো, যদি বোর্ডের ভেদ করে যাই তাহলে আধানটা এরকম ছোটাই, তাহলে আধানের উপযুক্ত বলটা হবে এই দিক বরাবর। তার মানে যদি আমি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ জেড অক্ষ বলি, তার মানে যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, তার মানে ওয়াই অক্ষ যদি বি হয়, জেড অক্ষ যদি গতিশীল হয়, তাহলে কী হবে মাইনাস এক্স অক্ষের দিকে বলের দিক হবে। ক্লিয়ার হয়েছে? আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট দেখো এবারে, নেক্সট কী বলছে, নেক্সট বলছে যে নেক্সট কী বলছে দেখো, নেক্সট কথা কি বলেছে যে একটি এল দৈর্ঘ্যের তার, এটা 8-এর অথবা বলছে একটি এল দৈর্ঘ্যের তারটিকে বৃত্তাকার কুণ্ডলী আকারে বেঁকিয়ে আই অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হলে বৃত্তাকার তারটি চুম্বক ভ্রামকের মান নির্ণয় করো। তো বৃত্তের কেন্দ্রে চুম্বক ভ্রামকের মান, এটা তোমরা জানো পি এম সমান হচ্ছে আই ইন্টু এ, আলটিমেটলি এ বার করতে হবে। তারটা ছিল দৈর্ঘ্য এল, তাকে বাঁকিয়ে আমি গোল করেছি আমি। তার মানে কথা হলো দেখো, এর বৃত্তের ব্যাসার্ধ আর বললাম, তার কথা হয় বলো 2 পাই আর সমান এল, তাহলে আর সমান হচ্ছে এল বাই 2 পাই। এরিয়ার ফর্মুলা কি, পাই ইন্টু আর স্কোয়ার, আর তো তৈরি করা আছে, তাহলে পাই ইন্টু আর মানে হচ্ছে এল স্কোয়ার বাই 4 ইন্টু পাই স্কোয়ার, পাই একটা পাইকে মেরে দিল, তাহলে এল স্কোয়ার বাই 4 পাই। ইট ইজ দ্য এরিয়া, ইট ইজ দ্য এরিয়া পেয়েছি আমরা আরামসে। হ্যাঁ স্যার এরিয়া পেয়ে গেছি। তাহলে এরিয়া এ সমান এল স্কোয়ার বাই কত হলো বলো, এল স্কোয়ার বাই 4 পাই হয়েছে। ক্লিয়ার হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার পুরোপুরি ক্লিয়ার। তার মানে এবার পিএম মানে কত বলো, পিএম সমান হচ্ছে আই ইন্টু এ, আই ইন্টু এ, আই এর মান কত, যেটা আই দেওয়া আছে, আর এ মানে কত হলো এল স্কোয়ার বাই নিচে হচ্ছে 4 পাই। দিস ইজ দ্য আনসার। ও ক্লিয়ার? বুঝতে পারলো সকলে? আরামসে। হ্যাঁ স্যার, তো চুম্বক ভ্রামক পেয়ে গেলাম এখানে। এরপরে পরেরটা দেখো কী বলছে, পরেরটা কি বলছে দেখো, মন দিয়ে শোনো। নেক্সট বলছে যে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে ভূচুম্বকের উল্লম্ব ও অনুভূমিক উপাংশের মান সমান হবে। এটা হচ্ছে কয়েকটা 8-এর দাগের অথবাই চলছে, 8-এর দাগের অথবাই চলছে, 8-এর অথবা। তাহলে কি পৃথিবীর কোন স্থানে উল্লম্ব এবং অনুভূমিক অংশের মান সমান হবে। দেখো এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বলা হয়েছিল। তার মানে এটা যদি আই হয় তাহলে আমরা জানি এইচ সমান হচ্ছে আই কস থিটা হবে, এটাকে বলে বিনতি কোণ, মনে আছে নিশ্চয়ই তোমাদের। এইচ সমান আই কত হবে বলো, কস থিটা হবে, আর ভি সমান কত হবে বলো, আই সাইন থিটা হবে। ওকে, তার মানে বলছে হরাইজন্টাল ভার্টিক্যাল সমান হবে কোন অ্যাঙ্গেলে, কী বলবো বলো, আই সাইন থিটা ইকোয়াস টু আই কস থিটা, কি না সমান বলে দিয়েছি তোরা, আই সাইন থিটা ইকোয়াস টু আই কস থিটা, আইকে মেরে দিল এখান থেকে। তার মানে সাইন থিটা আপন কস থিটা ইকোয়াস টু 1, তার মানে ট্যান থিটা ইকোয়াস টু 1, থিটা সমান কত ডিগ্রি হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এদের সমান হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, টুকে নাও যদি করে। দেখো এরপর কি বলছে, এরপর তাহলে তোমরা মোটামুটি যেগুলো বড় কোশ্চেন, যেগুলো থিওরিমূলক, সেগুলো আমি এখানে করে দিচ্ছি না, এগুলো তোমরা নিজেরা করে নেবে। আর যেগুলো ছোটো কোশ্চেন এবং যেগুলো আলাদা কোশ্চেন বইয়ে ডাইরেক্ট পাবে না, সেগুলো সব করে দেবো শোনা, পুরো ডিটেলসে প্রত্যেকটা পেজ ধরে তোমরা শুধু মন দিয়ে পড়তে থাকো। আর যারা পড়ে এসছো থিওরি, তারাই কিন্তু এগুলো বুঝতে পারবে, যারা পড়ে আসুন তারা কিন্তু মাথার বাইরে যেতে পারে। কারণ কি, আমি এখানে থিওরি প্রুফ করছি না, শুধু থিওরিকে অ্যাপ্লাই করে যেগুলো অঙ্ক বা কনসেপ্ট সেগুলো এখানে বলে দিচ্ছি। আর যদি ইন ডিটেলসে পড়তে চাও তাহলে আমার ফিজিক্স কি দুনিয়া চ্যানেল আছে, সেখানে তোমরা যাবে, সেখানে গিয়ে দেখতে পাবে হিন্দি ভার্সনে সব দেওয়া আছে। তবে অনেক নতুন ভিডিও চালু হচ্ছে, এটা আপনার যে পুরো কমপ্লিট করা আছে না, চ্যানেল নতুন চ্যানেল, ভিডিও চলছে, কন্টিনিউ ভিডিও আছে ওখানে, কন্টিনিউ ভিডিও আরও আসবে ওখানে। নিট যেই মেন যেই অ্যাডভান্স সব কিছু কভার করা হচ্ছে। আর তোমরা এই চ্যানেলে জুড়ে থাকবে, এই চ্যানেল থেকে তোমরা WBJEE এবং জেনফা পুরো কভার আপ করে দেবো এই চ্যানেল থেকে আমি।
তো এরপরে কি বলছি দেখো, তড়িৎচুম্বকের আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। বাবু এটা আমি তোমাকে একটু আগেই বলেছিলাম, আগের ভিডিও যেটা ছিল সেখানে বলে দিয়েছিলাম আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র, বহুত ইম্পর্টেন্ট যে লেঞ্জ সূত্র। লেঞ্জ কী বলেছিল, যে কারণে তো কোনো একটা কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হবে সেই কারণকেই সেই কুণ্ডলী বাধা দেবে, এটা লেঞ্জ সূত্র ছিল। শক্তি সংরক্ষণ হতে লেঞ্জের সূত্র ব্যাখ্যা যে কোনো বই খুলবে, দুয়ারি হোক, ছায়া সাঁতরা হোক, যে কোনো বই খুলবে বা চিত্তরঞ্জন হোক, তোমরা অবশ্যই সেখানে পেয়ে যাবে। আমি এখানে মানে সময়টা আপনি নিতে চাইছি না, মানে ভিডিও বহুত লম্বা হয়ে যাবে। আচ্ছা এরপরে কি বলছি দেখো, বলছি যে 50 হার্জ কম্পাঙ্কের পরবর্তী প্রবাহ ক্ষেত্রে প্রবাহের মান 0 থেকে আরএমএসে পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে আমরা কি জানি বলো, এখান থেকে আমরা জানি IRMS, সেটা পরে বলছি। আমরা কি জানি I সমান হচ্ছে I0 সাইন বলো বাবু ওমেগা টি। ওরা কি চেয়েছে, IRMS করতে বলেছে। আমরা কি জানি IRMS কি হয়, IRMS I ইকুয়ালস টু I0 সাইন বলো ওমেগা টি। আমরা জানি IRMS সমান হচ্ছে I0 বাই √2। এখানে বসিয়ে দাও এখান থেকে কত, I0 বাই √2 ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি। I0 কেটে গেল এখান থেকে, অর্থাৎ 1/√2 ইকুয়ালস টু কত হয় বলো, সাইন ওমেগা টি। 1/√2 মান কত বলো, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে সাইন 45 ইকুয়ালস টু সাইন ওমেগা টি। সাইন 45 মানে কি গো, সাইন 45 মানে π/4, তাই না, 180/4 করতে হবে, সমান সাইন ওমেগা টি। মনে মনে সাইন কেটে দাও, তাহলে π/4 ইকুয়ালস টু ওমেগা টি। আবার আমরা জানি ওমেগা সমান হচ্ছে 2π × n, ক্লাস 11 সাবলে পড়িয়েছিলাম। 2π × n মানে কত হচ্ছে বলো, n মানে 50। দেখো 50 হার্জ কম্পাঙ্ক বলা আছে, ভেরি গুড। 50 তার মানে 100π হলো এটা, হ্যাঁ স্যার। এখানে বসিয়ে দিলাম π/4 ইকুয়ালস টু 100π × t। পাইকে মেরে দিল এখান থেকে, টি সমান হচ্ছে 1/4, 100 সেকেন্ড। ওকে বাবু, বুঝতে পারলে? জলদি করে টুকে নাও, ভিডিও পজ করে এরপরটা নেক্সট। নেক্সট কী বলছি দেখো, নেক্সট বলছি এলসিআর বর্তনীতে আর, এল এবং সি দেওয়া আছে, এত দেওয়া আছে। তাহলে দেখো কি বলছে এখানে, এলসিআর বর্তনী, এটা এল, এটা সি, এটা আর, এখানে সোর্স ভোল্টেজ দেওয়া আছে। সোর্স ভোল্টেজ কি বলছে, 25 সাইন 2000t। এল কত বলেছে গো, এল বলেছে এখানে 100 মিলি হেনরি। সি কত বলেছে শোনা, এখানে সি বলেছে 1 মাইক্রোফ্যারাড। আর কত বলেছে বাবু, আর বলেছে 400 ওহম। ওরা এখান থেকে চেয়েছে কার মান, দেখো চেয়েছে কার মান, বর্তনীর প্রতিরোধ কত হবে। মানে ওরা বর্তনীর প্রতিরোধ চেয়েছে, জেড চেয়েছে। জেড মানে ফর্মুলা কি, জেড মানে ফর্মুলা হচ্ছে যে x² প্লাস r²। এক্সের মান কত, এক্সের মান হচ্ছে XL মাইনাস XC তার হোল স্কোয়ার প্লাস r²। XL মানে কি গো শোনা, ওমেগা এল মাইনাস 1/XC মানে ওমেগা সি তার হোল স্কোয়ার প্লাস r²। জলদি করে করাবে না, দেখো আগে আমরা এক্সেল বার করে নিই। এক্সেল হচ্ছে ওমেগা ইন্টু এল। ওমেগার মান কত দেওয়া আছে দেখো, ওমেগা হচ্ছে 2000, কারণ I সমান I0 সাইন ওমেগা টি। ওমেগা মানে কত হচ্ছে 2000, তাহলে 2000 আর এল কত দেওয়া আছে বলো, 100 মিলি হেনরি। এই যে 100 মিলি হেনরি, মিলি হেনরিকে হেনরি করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তার মানে কত হলো দেখো, 2000 মানে 3টে শূন্য খেয়ে নিচ্ছে এখান থেকে, তাই না, 3টে শূন্য খেয়ে নিলে চলে গেলটা, মানে 200 থাকবে এখান থেকে। তাহলে এক্সেল হচ্ছে 200, এক্সসি কত হচ্ছে দেখো 1/ωc। তাহলে 1/ωc মানে 1/ওমেগা, ওমেগা মানে হচ্ছে 2000, আর সি এর মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁶ হবে, হ্যাঁ। এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 10⁻⁶ হলো, আর নিচে হচ্ছে কত বলো 2000। ক্লিয়ার আছে? 10⁻⁶ যদি হয়, তার মানে একের পিঠে কটা শূন্য, 6টা শূন্য বাই 2000 মানে 3টে শূন্য, 1 2 3, 3টে শূন্য কেটে গেল এখান থেকে। তাহলে কাটলে এটা 500 থাকবে না, হ্যাঁ স্যার। এটা 1000কে যদি ভাগ করলে 500 হচ্ছে, এটা 500 পেয়ে গেলাম। তার মানে আমরা এক্সেল পেলাম, এক্সি পেলাম, এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। তাহলে জেডের ফর্মুলা কি, জেড মানে হচ্ছে এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এক্সেল কত পেয়েছি বলো এখান থেকে, 200 পেয়েছি, এক্সি মানে 500 পেয়েছি, তার হোল স্কোয়ার প্লাস r²। আর মানে দেখো কত হচ্ছে, r² আছে, আর মানে হচ্ছে 400, তাহলে প্লাস 400 তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তার মানে এক্সেল মাইনাস এক্সি মানে 200 মাইনাস 500 মানে 300, তা 300 হোল স্কোয়ার
প্লাস 400 হোল স্কোয়ার। 300 হোল স্কোয়ার মানে হচ্ছে 900 হচ্ছে, আর 400 হোল স্কোয়ার মানে হচ্ছে 1600 হচ্ছে। তাহলে 0 0 দুটো শূন্য হলো, 9 আর 16 25, তার মানে 25, তার মানে এটা হবে 5, আর এটা দুটো শূন্য, একটা শূন্য বেরোলো, যেটা হচ্ছে 50 ওহম। 50 ইউনিট কী হবে বলো? ওহম। আশা করছি বুঝতে পেরেছি সকলে। যারা এসে কারণ পড়েছে তাদেরকে টুকানা জলদি করে। 16টা হয়েছে সবার, মুছিয়ে পারে। চলো এরপরে দেখা, এরপরে কি বলছে মধ্যে শোনো, যে পরম প্রতিসারাঙ্ক একের থেকে ছোটো হতে পারে না কেন? লজিক্যাল কোশ্চেন। দেখো মিউ, ধরো আমি বললাম মিউ অফ ওয়াটার, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জল মাধ্যমে আলোর বেগ। তাহলে ওপরে কী হচ্ছে? শূন্য মাধ্যমে আলোর বেগ নিজেকে, জল মাধ্যমে আলোর বেগ। অলওয়েজ সি ইজ গ্রেটার দ্যান ভি অফ ডাব্লু। যেহেতু শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের থেকে বেশি হয়, সেই জন্য মিউ অফ এনি মিডিয়াম ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে। ক্লিয়ার হয়েছে? কখনো একের থেকে ছোটো হতে পারবে না। পরম প্রতিসারাঙ্ক সর্বদা একের থেকে বড় হবে, কারণ উপরে শূন্য মাধ্যম আছে। পরম মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের আলোর প্রতিসারাঙ্ককেই পরম প্রতিসারাঙ্ক বলা হয়। কেমন? আচ্ছা, এরপরে কি বলছে 10 দাগেরটা, এটি কাঁচকে প্রিজমের মধ্যে, এটি কাঁচের প্রিজমকে জলে ডোবালে ন্যূনতম চ্যুতিকোণের মানের কীরূপ পরিবর্তন হবে? দেখো কাঁচের প্রিজমকে জলে ডোবাবে, দেখো আমরা জানি এখান থেকে মিউ সমান হচ্ছে সাইন বলো এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2। ওকে, তাহলে এখানে তোলো সাইন কত হচ্ছে, দেখো সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন এ বাই 2। হলো? ক্লিয়ার হয়েছে? তাহলে মিউ ইন্টু সাইন এ বাই 2 এসছে বাবু। তাহলে দেখো এবারে আমার ডেল্টা এম লাগবে, তার মানে এ প্লাস ডেল্টা এম বাই 2 ইকুয়ালস টু সাইন ইনভার্স মিউ ইন্টু সাইন এ বাই 2। তাহলে বলো এখান থেকে ডেল্টা এম মানে কত হলো? 2 ইন্টু সাইন ইনভার্স মিউ ইন্টু সাইন এ বাই 2 মাইনাস এ। ক্লিয়ার হয়েছে? মিউ এর মান বাড়লে তাহলে সাইনের মানটা বেড়ে যাবে। তাহলে মিউ এর মান যত বাড়তে থাকবে, ধরো মিউ যদি বাড়তে থাকে তাহলে সাইন ইনভার্স বাড়বে, তো ডেল্টা এর মানটা বাড়বে। যখন জলের মধ্যে ডুবে যাবে, কোনো প্রিজমকে জলে যদি ইমার্জ করে দেওয়া হয়, তাহলে জলের মধ্যে ইমার্জ করলে মিউ বাড়ে না কমে? কী বলতে পারবে? কমেন্ট বক্সে বলো তো, আমার বলার আগে। জলের মধ্যে ডুবালে মিউ এর মানটা কমে যায়, তাহলে মিউ কমছে মানে ডেল্টা এর মানটা কী হয়ে যাবে? কমে যাবে। বুঝতে পারলে কী বললাম? কাহিনি খতম। এরপর একটা পরেরটা বলছে যে গোলীয় লেন্সের ক্ষেত্রে এফ ইউ ভি এর সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে। কয়েকটা এটা বলেছে তোমার 10-এর অথবা। তো তোমরা জানো যেটা প্রতিষ্ঠা করতে বলেছে ইউ ভি এফ এর সম্পর্ক, সেই ছবি এঁকে দুধারে পুরো একদম এপারে অবজেক্ট এপারে ইমেজ করে করতে হবে। কার ফর্মুলা কি? 1/v মাইনাস 1/u সমান 1/f এর প্রতিষ্ঠা করতে বলেছে। যে কোনো বই খোলো, দুয়ারি খোলো, ছাত্রা খোলো, ছায়া প্রকাশনীর বই খোলো, ছায়া প্রকাশনী দুয়ারি মজুমদার খোলো, ছাত্রা প্রকাশনিক বই খোলো, অথবা তুমি যে কোনো চিত্তরঞ্জন খোলো, মহাদ্বাস খান খোলো, সবাইকে পেয়ে যাবে, আছে সেখান থেকে পেয়ে যাবে। এরপরে 11টা কি বলেছে? f1 f2 ফোকাস দূরত্বের পাতলা লেন্সকে সংস্পর্শে রাখলে দেখাও যে এর তুল্যাঙ্ক ফোকাস হবে এটা। ও তোমাদের জানো দুটো লেন্সকে যখন পরস্পর কন্ট্যাক্ট রাখবো, এটাও দুয়ারিতে করা আছে। কন্ট্যাক্ট রাখবো যখন দুটো লেন্সকে পরস্পর কন্ট্যাক্ট করে রাখবো, তখন কত হয় বলো তো? তখন তুল্য ফোকাস হয় 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2। হ্যাঁ, তাহলে এখানে লসাগু করে দিলে কথা বলো f1 f2 হবে, উপরে হয়ে যাবে f1 প্লাস f2, দিস ইজ ইকুয়ালস টু 1/f। তাহলে f কত হবে? f1 হচ্ছে f1 f2 বাই f1 প্লাস f2, দিস ইজ আনসার। ওকে, ক্লিয়ার? ঠিক আছে সবার? কয়েক দাগের দাগের নাম্বারটা দিয়ে রাখি। দাগের নাম্বারটা হচ্ছে এটা তোমার 11 দাগেরটা, 11 দাগেরটা, এটা 11 দাগেরটা করলাম। এরপরে কি কোশ্চেন বলেছে দেখো, এরপরে বলেছে যে সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দূরত্ব ও ক্ষমতা কত হবে। সমান্তরাল কাঁচ ফলক মানে হচ্ছে এরকম একটা কাঁচ ফলক। ও কাঁচ ফলক মানে সেখান থেকে লাইট যখন যাবে পুরো স্ট্রেট লাইন বেরিয়ে যাবে, সামান্য ডেভিয়েটেড হয়ে যখন বেরিয়ে যাবে, তাহলে এর ফোকাল লেন্থের মান কত হবে? অসীম হবে। আর ক্ষমতা কী হবে বলো? ক্ষমতা হবে 0 হবে। সমান্তরাল কাঁচ ফলকের ফোকাল লেন্থের মান অসীম হয়, আর ক্ষমতা কী হবে শোনা? ক্ষমতা 0 হবে। কারণ ক্ষমতার ফর্মুলা কি? ক্ষমতার ফর্মুলা হচ্ছে কি? ফোকাল লেন্থ অসীম হয়েছে, ক্ষমতা P ইকুয়ালস টু 1/f হয়। P ইকুয়ালস টু 1/f। ক্লিয়ার হচ্ছে? পরের কোশ্চেন দেখো কি বলছে,
অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে দূরবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্ব গঠনচিত্র রেখাচিত্র অঙ্কন করো, এই যন্ত্রের রাশিমালা বিবর্ধন রাশিমালা প্রতিষ্ঠা করো 11টা। তোমরা এটা জানো, এটা দুয়ারি মজুমদারের আলোকীয় যন্ত্রাদি বইয়ের চ্যাপ্টার যেটা আছে সেখানে আরামসে করা আছে, ওখান থেকে করবে। ছবি এঁকে এপারে সে অবজেক্ট রাখতে হবে, দুটো রাখতে হবে, রেখে এপারে ইমেজ তৈরি হবে, ছবিটা করতে হবে। বলছে এটা ইলেকট্রনের গতিবেগ ভি, অপরটি কণার গতিবেগ 3v। তাহলে ইলেকট্রনের গতিবেগ কথা বলেছে, ইলেকট্রনের গতিবেগ বলেছে ভি বলেছে, এবং অপরটি আননোন পার্টিকেল আছে, আমি পার্টিকেল লিখছি মানে কণা লিখছি, অপরটি কণার গতিবেগ বলেছে 3v বলে দিয়েছে। কোশ্চেন কি করেছে যে ইলেকট্রন ও কণাটির দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তার মানে দুজনের অনুপাত, ইলেকট্রনের অনুপাত ই, আর কণাকে আমি লিখলাম কি লামডা অফ ইউ আননোন বললাম, আননোন পার্টিকেল বলছি। কত হচ্ছে দেখো, অনুপাত দিয়ে দিয়েছে ওরা এখান থেকে 10⁴, আর নিচে হচ্ছে 8.13। ওরা প্রশ্ন করেছে যে কণাটি প্রোটন কণা না আলফা কণা। তো আরামসে স্যার প্রোটন কণা না আলফা কণা কী বার করবো, আমরা জানি স্যার লামডা ইকুয়ালস টু h/p, হ্যাঁ না জানি এটা, h/p মানে কত হবে mv হবে। তাহলে লামডা 1 ইকুয়ালস টু h/m1 v1 অ্যান্ড লামডা 2 ইকুয়ালস টু হবে h/m2 v2। অতএব লামডা 1/λ2 ইকুয়ালস টু h/m1 v1 ইন্টু ওপরে চলে যাবে m2 v2 আপন h হবে, কে মিলে দিল এখান থেকে, লামডা 1/λ2 ইকুয়ালস টু m2 v2 আপন কত হচ্ছে m1 ইন্টু v1 হলো। দেখো বারে লামডা 1/λ2 মানে m2 v2 m1 v1। তাহলে লামডা 1 মানে কাকে ধরছি আমি, হলো লামডা 1কে ধরছি আমি, লামডা 1 ইলেকট্রনকে ধরলাম, আর লামডা 2 কাকে ধরলাম আননোনকে ধরলাম। তাহলে লামডা 1 হলে নিচে হবে, তার মানে মাস অফ ইলেকট্রন আর ভেলোসিটি অফ ইলেকট্রন, মাস অফ আননোন un লিখছি আর ভেলোসিটি অফ আননোন। ওকে, তাহলে বলো ভেলোসিটি অফ আননোন বলেছে 3v বলেছে ইন্টু আননোন পার্টিকেল, আর এমই এটা ভি কে বলেছে শুধু ভি বলেছে। দেখো বলা আছে ইলেকট্রনের ভি, কণার হচ্ছে 3v। কত হলো ওপরে 3 ইন্টু এম আননোন আপন এম ইলেকট্রন। দেখো এম ই বাই এম ইউ দেওয়া আছে, এটা বাই এটা কত 10⁴ আপন 8.13। একে নিচে নামিয়ে দাও, 10⁴ আপন গুণ করলে 3 3 9, 3 1 3 আর 3 8 24 ইকুয়ালস টু এম ইউ আপন এম ই। এবারে এখান থেকে বুঝতে হবে যে স্যার এম ইউটা ওরা বলে দিয়েছে এখানে যে স্যার ওটা আলফা কণা না প্রোটন কণা না আলফা কণা। দেখো বাবু সোনা মানিকরা আমার, এম ইউ হচ্ছে আর এম ই আছে, ওটা আলফা কণা না প্রোটন কণা। যদি আমি প্রোটন কণা মানি তাহলে শুধু আলফা কণা হলে 4 দিয়ে গুণ করে দেবে। প্রোটন কণার ভর কত 1.6 10⁻⁻27 কেজি। আর ইলেকট্রন কণার ভর কত বলো, ইলেকট্রন কণার ভর হচ্ছে 9.1 10⁻⁻31 কেজি। তুমি এবারে গুণ ভাগ করে দেখে নেবে যে সঙ্গে কোনটা মিলছে, প্রোটনের জন্য মিলছে না আলফার জন্য মিলছে, যেটা মিলবে সেটা বসিয়ে দেবে, হ্যাঁ না, আনসার হয়ে যাবে। এর পরেরটা 12 দাগেরই বলছে পদার্থ তরঙ্গ কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? না, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। পদার্থ তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ওয়েভ আর ম্যাগনেটিক ওয়েভ দুজন পরস্পর পারপেন্ডিকুলার থাকবে তখন সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়। পদার্থ তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। পদার্থ তরঙ্গ ভ্যাকুয়ামের মধ্যে প্রোপাগেটও করতে পারে না, তো পদার্থ তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ হবে না। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যে একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট। আমরা জানি শক্তির ফর্মুলা হচ্ছে -13.6 আপন কত হচ্ছে বলো n² হয়, এটা ফর্মুলা আছে। এখানে ওরা এর মান বলেছে -1.51 ইকুয়ালস টু -13.6 আপন n²। মাইনাস মাইনাস মিলে দিল এখানে, তাহলে n² ইকুয়ালস টু 13.6 বাই কত হচ্ছে বলো 1.51। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বাবু, হ্যাঁ। তো এটা এবারে ভাগ করলে কথা বলতো, এটা 13.6কে 1.3 দিয়ে ভাগ করলে এটা মোটামুটি লাগভাগ 9 আসবে, বুঝলে তো? কত বললাম, লাগভাগ 9 আসবে। তার মানে n² সমান 9 হবে, অর্থাৎ n সমান কত বলো 3 আসবে। দেখো ওকে, 9 1কে 9 হচ্ছে না, হয়েছে 10 কাছে যাচ্ছে না, 1 9 গুণ ভাগ করে দেখো 9 একটু বেশি আসবে, 9 আসবে। তো এর মানটা 3 হলো। ওরা কি চেয়েছে এখান থেকে বলো তো, ওরা এখান থেকে চেয়েছে যে বোর তত্ত্ব অনুসারে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আমরা জানি কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে nh/2π, তাই না? তো n এর মান কত পেয়েছি আমরা 3 পেয়ে গেছি, এখান থেকে 3 বসিয়ে দাও। h এর মান কত, h এর মানটা বসাবে এখানে, 2π এর মান বসাবে, খতম হয়ে গেল, হয়েছে না? এই যে মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট।
বাবু আরামসে হয়ে যাবে। এরপরে কি বলছে দেখো, বন্ধন শক্তি কাকে বলে? ইলেকট্রন আর প্রোটন যে শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিউক্লিয়াসে তাকে বন্ধন শক্তি বলা হয়, তোমরা নিশ্চয়ই জানো এটা। আচ্ছা, নিউক্লিয়াসের ভর সংখ্যা এ এর সঙ্গে নিউক্লিয়াসের প্রতি বন্ধন শক্তি পরিবর্তন লিখিত অঙ্কন করো, এর স্থায়িত্ব ব্যাখ্যা করো। এগুলো বই আছে, আমি এগুলো করাচ্ছি না এখানে। পিএন সংযোগ ডায়োডের সাহায্যে অর্ধতরঙ্গ একমুখী কারো সুন্দর করে বই দেওয়া আছে। ফটোডাইটকে কেন বলা হয় বিপরীত বয়সে, তো নিশ্চয়ই জানো এটা বই আছে। সৌরকোষ বলতে কী বোঝায়, কার্যনীতি, সবই বই আছে। এগুলো আমি আর এখান থেকে এক্সট্রা করে সময় নষ্ট করতে চাইছি না। তো তাহলে তোমরা এখান পর্যন্ত পেয়ে গেলে, তোমরা মোটামুটি পুরো কভার আপ হয়ে গেল গ্রুপ সি। এরপরে চালু করবো পরের দিনে গ্রুপ ডি। আজকে এখান পর্যন্ত দেখা হচ্ছে পরের দিনে, পরের লেকচার। ততক্ষণ টাটা, জয় হিন্দ।